আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কিভাবে মাম্মিকে রেখে সুইডেনে গেছিলাম। মাম্মি আগেই চলে গেছিল সুইডেনে স্টাডি করতে। বন্ধুরা, আমরা টিকিট পেয়ে গেছি আল্লাহর রহমতে। আজকের ব্লগটা আসলে আমি শেয়ার করছি সবার জন্য, কারণ যারা জানতে চেয়েছিলেন যে আমার বেবি এবং আমরা একসাথে ফ্লাই করতে পেরেছি কিনা, এটাই সেই দিনের ব্লগটা। অ্যাকচুয়ালি না, আমি আমার বেবি একসাথে ফ্লাই করতে পারিনি। আমার হাজব্যান্ডের ইউটি কার্ড চলে আসছিল, বাট আমাদের টিকিটের একটু প্রবলেম ছিল, কারণ আমরা টিকিট কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলাম না এবং আমার টিকিট অনেক আগেই কাটা ছিল। আলহামদুলিল্লাহ, আমার পাসপোর্ট চেকিং হয়ে যাওয়ার পরে আমি টিকিট কনফার্ম করেছিলাম আমিরাতে 26 তারিখ, এবং আমার হাজব্যান্ড এবং আমার বেবির ভিসা পরে হয়েছিল এবং তার জন্য ওরা টিকিট কনফার্ম করেছিল সেপ্টেম্বরে 22 তারিখ। বাট আমি যখন দুবাই এয়ারপোর্টে আসি তখন আমার খুবই খারাপ লাগতেছিল এবং আমার বেবি আমাকে অনেক বেশি মিস করতেছিল, কারণ আমি লাইফের ফার্স্ট টাইম আমার বেবিকে রেখে এবং আমার হাজব্যান্ডকে রেখে আমি এত দূরে কোথাও যাচ্ছিলাম। আমার বেবি বলো তুমি। আমি লুকাই লুকাই কান্না করছি, আমি তোমাকে বলি নাই। আমি ফিল করেছিলাম এই কথাটা ট্রু। ও অনেক লুকিয়ে লুকিয়ে কান্না করছিল যখন আমি ভিডিও কল দিচ্ছিলাম। আমার বেবি জাস্ট মাথা নোয়া, মানে এভাবে করে, মানে ও অনেক ম্যাচুইড মাশাআল্লাহ, যাতে আমি পেইন না পাই এর জন্য ও, মানে আমি ওকে বলেছিলাম যে বাবা আমি যাওয়ার সাথে সাথেই তোমরা চলে আসতে পারবে। বাট ওকে আমি টিকিটও শো করেছি যে দেখো তো আমাদের টিকিট কিন্তু কনফার্ম করা। বাট আমাকে রেখেও কখনো একা থাকিনি। যখন দেখেছে যে ওর মামি ফ্লাই করেছে, বাসা আসার পরও ফিল করতে পারতেছিল যে ওর বাসাটা একদম একা, ওর মাম্মি নেই, তখন অনেক কষ্ট পাচ্ছিল। আর এই কষ্টটা আমার লাইফে সব থেকে, আমার মনে হয়েছে জীবনে সব থেকে বড় কষ্ট। আমি জানতাম যে আমার বেবি হয়তো বা 1 মাসের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে বা তার আগেই চলে আসবে, কিন্তু তারপরও আমি নিজেকে সামলাতে পারতেছিলাম না। আমি যখন দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করি তখন আমার সাথে সাথে খুব কষ্ট লাগতেছিল এবং আমি বলতেছিলাম টেক্সট করে, আমি কোনোভাবে ফোন দিতে পারতেছিলাম না যে আমি কি বাংলাদেশে ব্যাক করতে পারবো। আমার খুব খারাপ লাগতেছিল, মানে লাইফে আমি অনেক, মানে যখন ট্রাই করতেছিলাম দেশের বাইরে, খুব মানে বারবার আমার মানে কেন যেন ফেইলর হচ্ছিলাম। ভালো প্রোফাইল থাকার সত্ত্বেও আমি ফার্স্ট টাইম ইউএসের জন্য ট্রাই করি এবং কিছু আমাদের ভালো প্রোফাইল থাকা সত্ত্বেও ইউএসের ভিসাটা রিজেক্ট হয়ে যায়। তখন থেকে মনে হচ্ছিল যে না, দেশের বাইরে হয়তো বা মুভ করা হবে না, কজ নিজের উপর কনফিডেন্ট লেভেলটা একদম জিরো হয়ে গেছিলো, যে ওইখানে অনেক হাই প্রোফাইল ছিল আমার সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তো তারপর আমার হাজব্যান্ড আমাকে বোঝাচ্ছে যে লাইফে এটা কোনো ফেইলর না। ওই টাইমটা ভিসা রেশিও খুবই খারাপ ছিল এবং কিছু ইস্যু ছিল। তো তারপর আমার হাজব্যান্ড আমাকে ইন্সপায়ার করে এবং আমার আলহামদুলিল্লাহ এখানে ভিসাটা খুব স্মুথলি হয়ে যায় এবং আমার খুব ভালো ইউনিভার্সিটি থাকার সত্ত্বে এবং আমার প্রোফাইল ওরা এবার খুব, মানে সুইডেনের ভিসা রেশিও এবার খুবই কম, যেটা আমি ফিল করেছি এই বছরে। তো তারপর আলহামদুলিল্লাহ আমার খুব স্মুথলি ভিসা হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ আমার স্পাউসেরও ভিসা খুব স্মুথলি হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে, তো তারপরও আমি যখন আমার বাচ্চাকে রেখে আমার আসতে হচ্ছিল, ওই টাইমটা আমার কাছে খুব বেশি প্যাথেটিক ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে লাইফে মানে ওর জন্যই তো সেটেল হওয়া বা আমাদের একটা ব্রাইট ফিউচারের জন্য সেটেল হওয়া, তো আমি কি ফেলে আসতেছি। আমার দুইটা জিনিস আমি মনে হচ্ছে আমি ফেলে আসতেছিলাম। এক হলো যে আমার বাচ্চাটার মানে খুব বেশি মিস করতেছিলাম, আর একটা হচ্ছিল আমি আর একটা ভাবতেছিলাম যে আমার বাবাকে, আমার পাপাকে আমি খুব বেশি মিস করতেছিলাম। আমার লাইফে দুইটা মানুষের বেশি আসতেছিল এবং আমার হাজব্যান্ডকে অবশ্যই মিস করতেছিলাম, কিন্তু আমি জানি যে ও চলে আসবে এবং আমার বেবির বিষয়টা আমি জানতাম যে ও চলে আসবে, তারপরও মিস করতেছিলাম সবকিছু মিলাই। যে আলহামদুলিল্লাহ তারপর অবশেষে টিকিট পেয়ে যায়। আমার মাম্মির কাছে আমি এখন আছি, আমি অনেক খুশি আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। সুইডেন অনেক সুন্দর জায়গা, আমার এখানে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। এখানে বাসার সামনে অনেক ফ্রেন্ড আছে, বাট ওরা ফরেনার, ওদের দূরে যেতে হয় না। এখানে বাসার সামনে অনেক প্লেগ্রাউন্ড আছে। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সব কিছু এখন আমরা একসাথে আছি এবং আলহামদুলিল্লাহ সব কিছু দোয়া করবেন যেন ভালোভাবে আমরা সব কিছু ওভারকাম করতে পারি। এখানে আমার সব থেকে বেশি একটু মানে বেশি প্রেশার লাগতেছে এখানে এডুকেশন সিস্টেমটা অনেক বেশি হার্ড। মানে আমার আসার সাথে সাথে আমার রিসার্চ পেপার, তারপর আমাকে থিসিস করতে হচ্ছে, আমাকে যেগুলো একদমই আমার লাইফে নিউ মানে এক্সপিরিয়েন্স হচ্ছে। অ্যাসাইনমেন্ট এটা তো আছেই, তারপরে এভরিডে
বাইরে ক্লাস অ্যাটেন্ড করা। এখানে এডুকেশন মানে এডুকেশন, এখানে টোটাল পড়াটা স্টাডিতে ফোকাস করতে হয়। এবং আমার কাছে এখানে পরিবেশটা মানে সুইডেনের জাস্ট বিউটি অফ দ্য নেচার। মানে যদি কেউ মনে হয় যে না আমার লাইফে আমি নেচারে থাকবো, ফুল অফ দ্য নেচার, তাহলে সুইডেন দ্য বেস্ট। হ্যাঁ, এখানে মানে কোনো গাড়ির শব্দ নেই, কোনো মানে বাড়তি কোনো সাউন্ড নাই। আমার কাছে মনে হয় যে গ্রামেও এইরকম পরিবেশ পাওয়া অ্যাকচুয়ালি যায় না। তো আমি সব থেকে বড় ব্যাপার হলো এই কান্ট্রিটা আমার মনে হয় যে একদম বাচ্চাদের জন্য, মানে ওদের জন্য পুরা এরিয়াটা একদম এত সুন্দর সাজানো গোছানো, মনে হয় যে সব কিছু এই মানে একদম রেডিমেড আছে। বাসার সামনেই পার্ক, যেখানে আমার বেবি বললো মানে ও এইটাই খুব মানে হ্যাপি যে ও যখন ঢাকা থাকতো, ও তো জন্মের পর থেকেই ঢাকা, তো ও যখন মানে হওয়ার পর থেকে ও যখন খেলার মানে এই স্টার্স বুঝতে পারে, এর আগে তো একদম টোটালি বাসার ভিতর আটকা, এবং যখন খেলতে যেতে পারতো তখন হলো অ্যাজ এ মানে অনেক দূর তাকে জার্নি করে যেয়ে তাকে খেলতে যেতে হতো, হয় বাবল ল্যান্ড না হলে এটসেট্রা, যে জায়গাগুলো ইনডোর আউটডোর গেমস প্লেগুলো অনেক দূরে। আর এখানে সে বাসা থেকে নামলেই প্রতিটা জিনিস গেমস পাচ্ছে, এবং তার জন্য মনে হয় চারপাশে প্রিপেয়ার করা, এবং মানে মাটি দিয়ে খেলা যেটা বলে এখানে খেলতে পারছে। মানে আমার বাচ্চা এখানে নেমে কাদা মাটি দিয়ে খেলতে পারছে, এবং এটা ওদের কাছে খুব ন্যাচারাল বিষয়, বাট আমাদের কাছে এটা একদমই ন্যাচারাল বিষয় ছিল না। তো আলহামদুলিল্লাহ, আমি আর একটা কথা শেয়ার করি, আমার বাচ্চাটা যে বাংলাদেশ থেকে ফ্লাই করে এতটা দূর জার্নি করে এসেছে, এই জার্নিটা অল মানে মানে ক্রেডিট বলতে গেলে আমার মানে হাজব্যান্ড এবং আমার বাচ্চার। কারণ আমার হাজব্যান্ড ও বলছে এখানে এসে, আমি তো যেহেতু মানে সরাসরি ছিলাম না, মানে ওরা আমাকে বলছে যে আমার বেবিটা ফুল টাইম হেঁটেছে, এবং সে ওর পাপা বারবার বলতেছিল বাবা তুমি আমার কোলে আসো, তোমার কষ্ট হবে, বাট সে বলতেছে পাপা তোমার কষ্ট হবে, আমি হাঁটতে পারবো। মানে সে খুব এক্সাইটেড ছিল, সে একটা নিউ কান্ট্রিতে যাচ্ছে, সে তার মাম্মার কাছে যাচ্ছে, সে একদিন দেড় দিন মাম্মাকে ছাড়া ছিল, মানে সে তার মাম্মার কাছে যাবে, জাস্ট সে খুব হ্যাপি ছিল। এবং প্রতিটা টাইম সে প্লেনের গল্প শুনেছে, কিভাবে প্লেনে কি করতে হয়, গেমস খেলা যায়, ড্রয়িং করা যায়, সে এই জিনিসগুলো সে হ্যাপিলি খুব অ্যাকসেপ্ট করেছে। আমি খুব ওয়ারিড ছিলাম সারাটা সে যে ওদের সাথে অতটা কানেক্ট হতে পারতেছিলাম না, যে ঠিকভাবে মানে আমার বেবিটা আছে কি না, মানে ঠিকভাবে সব কিছু কভার, এত ছোট মানুষ, ফার্স্ট টাইম এত দূর জার্নি, এবং তার ফার্স্ট প্লেন জার্নি, সে ডোমেস্টিকেও কখনো প্লেন জার্নি করেনি, ফার্স্ট টাইম সে ইন্টারন্যাশনাল প্লেন জার্নিটা করতেছে। তো আমি এটা নিয়ে খুবই ওয়ারিড ছিলাম, বাট আলহামদুলিল্লাহ মানে আল্লাহ সব কিছু এত সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে, এবং আমার বেবিটা এত সুন্দরভাবে সব কিছু কভার আপ করেছে। আমি শোনার পর আমি অনেক হ্যাপি হয়েছি। আমরা একটা প্লেন চেঞ্জ করতে আরেকটা প্লেনে উঠছি, ওই প্লেনটা দেখতে এরকম গেম খেলা ছিল না, আরেকটা প্লেনও অনেক বড় ছিল, অনেক মানুষ উঠছিল। আচ্ছা, এটা হলো ওরা এসেছে টার্কিশ এয়ারলাইন্সে, আমার বেবি এবং আমার হাজব্যান্ড, ওরা দুজনে এসেছে টার্কিশ এয়ারলাইন্সে, এবং আমি তো অবশ্যই বলেছি আমি আমিরাতে এসেছি। এবং টার্কিশ এয়ারলাইন্সটাও দেখলাম খুবই ভালো ছিল, ওদের মানে আমার হাজব্যান্ড বললো ফুড ফ্যাসিলিটি, ইনফ্যাক্ট সব কিছু। এবং এই ব্যাগটা নেওয়া হয়েছিল আমার বেবির জন্য, এই ব্যাগটা খুব স্ট্রং, এবং ওরা বলে দিয়েছিল যেটা বেবি মানে যদি হাঁটতে কষ্ট হয় ক্যারি করতে পারবে। তো ও এই ব্যাগের উপর বসে অনেকটা টাইম চলেছিল, বাট আমার হাজব্যান্ড বলেছে সে একদমই ইন্টারেস্ট ছিল না, সে সম্পূর্ণ পথটা সে নিজে এসেছে। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই।